কোন প্রেক্ষাপটে এই সংসদটি প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সকলেই জানি যে একটা বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তন বা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই পার্লামেন্ট, এবং যে অভ্যুত্থানের গর্ভে এই সংসদের জন্ম হলো, অভ্যুত্থানের স্পিরিটটা কি ছিল? স্পিরিটটা ছিল জনগণের কাছে জবাবদিহিতা। এবং জনগণ কি চেয়েছিল আমরা সকলেই জানি, যে জনগণ চেয়েছিল একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থার দিকে যাত্রা, একটা অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার দিকে যাত্রা, এবং যেটাকে অভ্যুত্থানের সময় অনেকে নয়া বন্দোবস্ত বলেছে, কেউ কেউ বলেছে সেকেন্ড রিপাবলিক, অনেক কথাই বলা হয়েছে। আমরা যদি সেই জায়গায় দৃষ্টিপাত করি জনগণের কাছে জবাবদিহিতার প্রশ্নে, তাহলে জনগণের ট্যাক্সের লক্ষ লক্ষ টাকা প্রতি মিনিটে ব্যয় করে যে পার্লামেন্টটি প্রতিদিন বিতর্ক করছে, সেখানে অগ্রাধিকার কি পাচ্ছে? মানুষের জীবন জীবিকার প্রশ্ন কি অগ্রাধিকার পাচ্ছে? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, সেটিকে অগ্রাধিকার পাচ্ছে? এই দেশের মানুষ এই যে রাস্তায় দাঁড়িয়ে আমরা দেখি যে তেলের জন্য লম্বা লাইন, অথচ সংসদে বলা হচ্ছে যে দেশে কোনো জ্বালানি সংকট নাই। তাহলে এই যে রাস্তার চিত্র এবং সংসদের চিত্র যে আলাদা হয়ে যাচ্ছে, এটাই কি কাম্য ছিল? এটাই কি কাম্য ছিল যে এই পার্লামেন্টের শুরুতেই জাতীয় সঙ্গীতকে অপমান করা হবে এবং এর জন্য কোনো স্পিকার কোনো উদ্যোগ গ্রহণ করবেন না? এটাই কি কাম্য ছিল? তাহলে যারা মাথায় কপালে জাতীয় পতাকা বেঁধে অভ্যুত্থানে অংশ নিয়েছিল, সেই জাতীয় পতাকা, সেই জাতীয় সঙ্গীতের কি সম্মানটা পার্লামেন্টের শুরুটায় থাকলো? বলে আপনি শুরুতেই বলেছেন যে মর্নিং শোজ দ্য ডে। তাহলে কি মর্নিংটা আমরা দেখলাম? এবং আমরা যদি একের পর এক আসি, আপনি দেখবেন মানুষ যখন জীবন জীবিকার সংগ্রামে খাবি খাচ্ছে, সেই মুহূর্তে সেই প্রশ্নটাকে আলোচনায় না রেখে আমরা দেখতে পাচ্ছি সাংবিধানিক কূটতর্কের মধ্যে আমরা পার্লামেন্ট মেম্বারদেরকে দেখতে পাচ্ছি। ফলে ধীরে ধীরে মানুষের মনে একটা জবাবদিহিমূলক পার্লামেন্ট পাওয়ার যে আশা, সেটা কিন্তু ম্লান হতে শুরু করেছে। এবং আপনি দেখেন যে যে লুটপাটের অর্থনীতির কবলেই বাংলাদেশ ছিল, সেই লুটপাটের অর্থনীতিকে কবর দেওয়ার জন্যে আমরা চেয়েছিলাম একটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন হবে। জনগণের প্রত্যাশা ছিল একটা স্বাধীন বিচার বিভাগ হবে। কিন্তু আমরা কি দেখলাম? বিচার বিভাগের স্বাধীনতার সাথে সম্পর্কিত যে অধ্যাদেশগুলো ছিল, সেগুলোকে আরো জোরালো করে আইনে পরিণত করার বদলে এটাকে এক ধরনের রহিতকরণের আলোচনাটা চলে আসলো। ফলে আগে আমরা যখন দেখতাম যে নির্বাহী বিভাগের কর্তৃত্বে চিরকুটের মধ্য দিয়ে বিচারক নিয়োগ হতো, আমরা যখন দেখতাম যে মন্ত্রণালয়ের কর্তৃত্বে অধস্তন আদালতের বিচারকদের বদলি, প্রমোশন ইত্যাদির মধ্য দিয়ে বিচার বিভাগকে যখন কুক্ষিগত করা হয়েছিল, এর থেকে মুক্তি মানুষ চেয়েছিল, সেই আলাপটা কিন্তু পার্লামেন্টে নাই। ফলে না থাকার ফলে মানুষের মধ্যে হতাশার জায়গাটা কিন্তু দিন দিন বাড়ছে। মানুষ বুঝতে পারছে যে বিচারের বাণী আবারও নিভৃতে কাঁদা শুরু করেছে। এবং যেখানে যে গুমের কালচার এখানে ছিল, গুম বিষয়ক যে আলোচনা হওয়ার কথা ছিল, সেই আলোচনাটাও কিন্তু জনগণের প্রত্যাশা অনুযায়ী হয় নাই। দুর্নীতি দমন কমিশনের যে আলোচনা ছিল, যে আলাপটা ছিল, সেখানে বলা হচ্ছে কি যে দুর্নীতি তদন্ত করতে হলে পরে আবারও সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে। ফলে যার বিরুদ্ধে আমার ফরিয়াদ, যার বিরুদ্ধে আমার অভিযোগ, তার কাছ থেকে অনুমতি নিয়েই যদি আমার দুর্নীতির তদন্ত করতে হয়, তাহলে দুর্নীতির বিচারটা কিভাবে হবে? এই যে চিত্র, এই চিত্র কিন্তু খুবই হতাশাব্যঞ্জক। অভ্যুত্থানের স্পিরিট মোটেও এটি ছিল না। আজকে আমাদের দেশ একটা যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একথা অস্বীকার করার উপায় নেই যে বিশ্বজুড়ে যে যুদ্ধের ডামাডোল, এর মধ্যে সকল রাষ্ট্রই কম বেশি ক্ষতিগ্রস্ত, এবং বিশেষ করে খেটে খাওয়া সাধারণ মানুষ। আজকে আমরা আবারও দেখতে পাচ্ছি সেই জ্বালানি তেলের সিন্ডিকেট, আবারও সেই দ্রব্যমূল্যের সিন্ডিকেট। আমি যদি আজকে অনুষ্ঠানে দাঁড়িয়ে প্রশ্ন করি যে এই ক্ষমতাসীন সরকার কি আবারও আগের মতো ওই সিন্ডিকেটের কাছে নতি স্বীকার করেছে? সিন্ডিকেট কি সরকার চালাচ্ছে? এই প্রশ্ন কিন্তু ওঠা শুরু করেছে। ফলে আজকে আমাদের সামনে প্রশ্ন, দেশটা কি সবার হবে কিনা? বলা হচ্ছে সবার আগে বাংলাদেশ, কিন্তু এই বাংলাদেশটা কার জন্য সবার আগে? সেটা কি লুটেরাদের? 17 বছরের যে মানে ভয়াবহ অবস্থা ছিল, এই যে সিন্ডিকেটের যে কথাটি আপনি বললেন, সেটিকে ভাঙার জন্য কি আসলে এই 47 দিন কিংবা 48 দিন যথেষ্ট কিনা? হাসান তারিক চৌধুরী, আমার মানে আমার ছোট মস্তিষ্কে আমি শুরুতেই বলেছি যে মর্নিং শোজ দ্য ডে, আপনিও বলেছেন। এমন কোন উদাহরণ কি তৈরি করা হয়েছে সিন্ডিকেট ভাঙার জন্য, যা থেকে আমরা ওই মাত্র 2 মাসে আমরা যাতে আশা করতে পারি? আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার লিটার তেল বিভিন্ন পাম্প থেকে ধরা হচ্ছে।
এই যে মজুদগুলো করা হলো, সরকার যদি পার্লামেন্টে বলতো মজুদদারকে শাস্তি দেওয়ার জন্য যে আমরা অন্তর্বর্তীকালীন সময়ে তেলের দাম লিটার প্রতি 20 টাকা কমিয়ে দিলাম, মজুদদারদের মাথায় বাড়ি পড়তো। সেই ধরনের ডিসিশন কি পার্লামেন্ট নিতে পেরেছে? পয়েন্ট অফ অর্ডারে কার্যপ্রণালী বিধিতে এমন কোন আলোচনা কি হয়েছে যেটা জনগণের আজকের সমস্যাকে অ্যাড্রেস করে? আপনি দেখেন রোজার মাসে আমরা কি চিত্র দেখলাম, সামনে কোরবানির ঈদ আসছে, দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া পরিস্থিতি, এবং কথায় কথায় যুদ্ধের দোহাই দেওয়া হচ্ছে। যুদ্ধের কারণে এফেক্ট হয়েছে শুধুমাত্র তেলের বাজার, কিন্তু আমাদের দেশে বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে যে তেলের যথেষ্ট মজুদ আছে। মজুদ যদি থাকে তাহলে বাজারে এই পরিস্থিতি কেন? আপনি দেখেন আমরা কি দুর্নীতির বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ দেখতে পেয়েছি? এই সিন্ডিকেট কিন্তু দুর্নীতির সাথে সম্পর্কিত। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পর্কে দুর্নীতির আলাপ এসেছে। তার কার্যকর ইনকোয়ারি, তার দৃষ্টান্তমূলক ব্যবস্থার জায়গাটা কোথায়? আমরা কিন্তু একের পর এক বিভিন্ন দুর্নীতির কথা শুনতে হবে। এটা তার এক মানে শুধু যে তার নিজের এজেন্ডাতে তা না, এটা তার মান সম্মানের ব্যাপার। সে বারবার করে বলেছে যে আমরা হরমুজ প্রণালী খুব তাড়াতাড়ি, ট্রাম্প বারবার করে বলেছেন যে আমরা খুব তাড়াতাড়ি, খুব শিগগিরই হরমুজ প্রণালী খুলে দিতে পারবো। তো খুলে দিতে পারবো আর খুলে দিয়েছি, এটার মধ্যে তফাৎ আছে। এই যে জায়গাটা, এই জায়গাটা, এই স্পেসটা কার হাতে? এই স্পেসটা ইরানের হাতে। তারা যতদিন না ছাড়বে, কিভাবে শান্তি আলোচনাতে এটা মানে ডিটেলস ওয়ার্কআউট করা হবে, সেগুলো এটা আমরা এখনো জানি না। সেই ক্ষেত্রে কি ইরানের যে শর্তগুলো রয়েছে সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে কিছু শিথিলতা দেখাতে পারে যে শর্তগুলো মেনে নেওয়ার ব্যাপারে? দুই পক্ষকেই তো শিথিলতা দেখাতে হবে। এখানে তো আপনি যখন নেগোসিয়েশনে যাবেন তখন সেটা সিচুয়েশন থাকতে হবে। শুধু উইন-উইন না, একটা হয়তো কিছু একদল বেশি ছাড় দিবে, একজন কম ছাড় দিবে, কিন্তু সব বিষয় না। কোনোটা এইদিকে, কোনোটা ওইদিকে হবে। তো সেটা, আর এটা তো মাত্র শুরু। একটা জিনিস মনে রাখতে হবে যে এই ধরনের এত কমপ্লিকেটেড একটা নেগোসিয়েশন, এটা একদিনে বা 2 দিনের আলাপে বা একটা উইকেন্ডের আলাপে এইভাবে শেষ হবে না। এটা মাসের পর মাস চলবে, এবং যতদিন চলবে ততদিন হরমুজ বেশিরভাগ ক্ষেত্রে বন্ধ থাকবে, বেশিরভাগ লোকের জন্য বন্ধ থাকবে, এবং ওই অঞ্চলে সবসময় একটা মানে সতর্কতা নিয়ে চলতে হবে। যুদ্ধ বিরতি হবে না। জি, বিশ্বাসের প্রশ্নটা থাকছে কেন বারবার? এটা থাকবেই। যুক্তরাষ্ট্রকে যারা চেনে, যাদেরকে অভ্যস্ত তারা চেনে, তো এটুকু তার মনের মধ্যে সন্দেহ সৃষ্টি হবে, এটা স্বাভাবিক। তবু আমি বলবো, যাই হোক, শুরু তো হয়েছে। একটা রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বিশ্ব, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। যেখানে এই অঞ্চলের এই দ্বন্দ্বটা, বিশেষ করে ইরান এবং তো এটা যে মধ্যে বরফ গলতে শুরু করেছে, আমি বলবো এটাই তো ভালো। ওই যে এক ভিক্ষুকে পয়সা দিতে হাত বাড়িয়েছে, তো যার কাছে হাত বাড়িয়েছে সে বলছে দেব না, যাও ভাগো। তবু ভিক্ষুক যায় না। তখন ওই ভদ্রলোক হাত তুলে কল যাবি, তখন যাইতে যাইতে ভিক্ষুক যাইতেছে, কয় হাতটা তো উঠছে। তো মানে হাতটা তো উঠছে, পরের বার হয়তো পয়সা দিবে আর কি। তো আমিও সেটাই বলতে চাই, এই যে শুরু হয়েছে, এখন নতুন করে এটা বাড়তে দেওয়া বা এটা আরও সম্প্রসারিত হওয়া একটু সময় সাপেক্ষ। এবং একটা জিনিস লক্ষণীয়, যখন এই দ্বন্দ্ব চলছে তখন মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু সাধারণ মানুষ, মার্কিন জনগণ, তারা এটার বিরুদ্ধাচরণ করছে রীতিমতো। যদি আমাদের মতো তৃতীয় বিশ্বের একটা দেশ হতো তাহলে মিটিং মিছিল ও মুখ অনেক কিছুই হতো, কিন্তু সেটা না। তারা যেটুকু দেখিয়েছে বা যেটুকু করছে, দিস ইজ এনাফ ফর দি গভর্নমেন্ট অর ফর দি স্টেট, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা টু বিহেভ প্রপারলি। কারণ তার নিজের ঘরের ব্যাপারটা আগে তাকে সামলাতে হবে। তো যাই হোক, লেট আস সি, লেট আস হোপ ফর দি বেস্ট। কি হয়, আমার ধারণা আস্তে আস্তে প্রশমিত হয়ে আসবে। সেটা ইজ জাস্ট দি বিগিনিং অফ এ ওয়েল ফিনিশিং, ইজ মাই রিডিং অফ দি হোল থিং। এই আলোচনা তো নিশ্চয়ই এরপরে ধাপে ধাপে চলবে। তো এই মাঝে এই যে যুদ্ধবিরতি, এটা কি যুদ্ধবিরতি আকারেই থাকবে, না স্থায়ী রূপের কোনো প্রক্রিয়ায় যেতে পারে? না, এটা তো এখন তো মোটামুটি আলোচনাটা শুরু হয়েছে। হঠাৎ করে এটা এখন বন্ধ হয়ে যাওয়ার কোনো কারণ নাই। হয়তো আবার দ্বিতীয় দফায় নিশ্চয়ই
আবার আলোচনা হবে এবং সেই আলোচনাতে আর একটু অগ্রগতি লক্ষ্য করা যাবে। আপাতত যেটা সমস্ত বিশ্বের জন্য সুসংবাদ সেটা হচ্ছে যে যাক বাবা, একটা অন্তত যুদ্ধ পরিস্থিতি থেকে তো বাঁচা গেল আপাতত। অন্তত আমাদের মতো দেশ, যারা ক্ষুদ্র অর্থনীতির দেশ এবং পরনির্ভর দেশ, আমরা যেরকম এর উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে তো বহুবিধভাবে বহুলাংশেই তো আমরা মুখাপেক্ষী, এর চেয়ে কঠিন শব্দ বললাম না। আচ্ছা, যাই হোক, তো সেইখানটাতে যে এখন একটা শুভ লক্ষণ দেখা গেল, দুই দেশের মধ্যে, বিবদমান দুইটা দেশের মধ্যে অন্তত আলোচনা হয়েছে, নাম্বার ওয়ান, এবং আলোচনার মধ্যে কোনো নেগেটিভ কিছু আমরা লক্ষ্য করি নাই। হয়তো কাঙ্ক্ষিত ফলাফল যেটা সেটা এখনও আসে নাই, তবে এটা শুভ লক্ষণ। পরবর্তী রাউন্ড, সেকেন্ড রাউন্ড অফ টক্স বা এই সেই ইত্যাদি আরও অগ্রগতি হতে হবে। আপাতত তো থাক ভিক্ষা সামাল অবস্থা আর কি। জি, রহিন হোসেন প্রিন্স, আপনি যদি একটু যোগ করেন। আমরা যুদ্ধ যখন দেখছিলাম তখন ইরান এবং ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ দেখছিলাম, কিন্তু এই আলোচনার মধ্যে ইসরায়েল নেই। কেন ইসরায়েল নেই আসলে? এটা কি এই যে যুদ্ধ, যেই যুদ্ধ চলছিল, এখানে কি ইসরায়েল আসলে কোনো ভূমিকাই নেই? না, ধন্যবাদ আপনাকে। ইসরায়েল তো আছেই, কিন্তু মূল খেলোয়াড় তো আমেরিকা। এটা কে না জানে, তার সমর্থন ছাড়া তো ইসরায়েল এরকম পরিস্থিতিতে আসতে পারতো না। এটা আমরা সবাই জানি বা বিশ্ববাসী জানে। সুতরাং আমার ধারণা যে ওইটা হয়তো তাতে নানা ঘটনা থাকতে পারে আঞ্চলিক উপ আঞ্চলিক জায়গা থেকে, কিন্তু ওইটা একটা প্রধান জায়গা থাকবে না। কারণ আমেরিকার সাথে যে বৈঠকটা, এইটা যদি ফলপ্রসূ হয় তাহলে তার একটা কালমিনেশনটা অন্য জায়গায় যাবে। কিন্তু আমি বিষয়টাকে এইভাবে একটু দেখতে চাই যে আমাদের এখানে তিনজনের যে আলোচনা তো আমরা শুনলাম, যেটা ঠিকই, তো এই সাধারণভাবে এটাই তো কথা, বা আমরা কাল পরশু কী হবে বলতে পারি না, কিন্তু তো অন্তত পক্ষে আমাদের মতো দেশগুলোতে, এবং আমরা বলি যে পৃথিবীর সব দেশেই এ ধরনের যুদ্ধের সবচেয়ে ভিকটিম হয়তো গরিব মানুষ, সাধারণ মানুষ। তো তাদের তো হাঁপ ছেড়ে বাঁচা আরও দরকার আর কি। তা কিছুটা যদি হাঁপ ছেড়ে বাঁচতে পারে ভালো। কিন্তু দেখেন, বিষয়টা দাঁড়াচ্ছে যে আপনি কোশ্চেন করেছিলেন যে আমেরিকাকে বিশ্বাস করা, বিশেষ করে ট্রাম্প, ওই দেশের জনগণের এত বিক্ষোভ টিক্ষোভ, তাতে তো তার কোনো পাত্তা টাত্তা দেওয়ার ব্যাপার নেই। তাহলে তাকে কিন্তু যেতে হচ্ছে হরমুজ প্রণালী না করলে ইউরোপ সহ অন্যান্য জায়গাতে যে সংকট হচ্ছে সেটাকে তাকে হিসাবের মধ্যে রাখতে হচ্ছে। তার নিজের দেশও বিপদের মধ্যে আছে, মানে সব জায়গায় নিজের দেশ সহ এটা বিপদে রাখতে হচ্ছে। আর এইটাও আলোচনা এখন আসছে যে এটা ট্রাম্পের আবার এক ধরনের ফাঁদ কিনা। কারণ এটা বললাম যে অন্য দেশের ক্ষেত্রে, এক্ষেত্রে আমি পত্রিকায়, মানে এই তো এখন মিডিয়াতে যতটুকু আসে তার মধ্যে দেখলাম যে ইরানের ওনারা তো এটা বলছেন যে আলোচনা যাই হোক না কেন, আমরা আমাদের জনগণের স্বার্থের বাইরে কিছু করব না। কারেক্ট। কারণ ইরান এই যে দীর্ঘদিন ধরে 47 বছর পরেই তো এই বৈঠক, যেখানে 79-এ উৎখাত করলো, তখন তো উনি বললেন সবাই মিলে ছিল, তারপরে ইরানের শাসক গোষ্ঠীর ভূমিকা অন্য, আমি সে আলোচনা আজকে নাই বা গেলাম। তা সেই জায়গাতে ইরান কোনো যাতে ফাঁদে না পড়ে, আমার ধারণা সেই রকম হিসাব করে ইরানকে চলতে হবে। কারণ দেখেন, প্রথমে তাদের আধ্যাত্মিক নেতাকে হত্যা করার পরেও যেভাবে ভেবেছিল, যা ঘটবে তা তো হয় নাই, বরঞ্চ ইন্টারনাল যে দ্বিধাদ্বন্দ্ব করতে চেয়েছিল আরও বেশি ইউনাইটেড হয়ে গেছে। তাই ইরানকে সেই হিসাব নিকাশ করেই করতে হবে। এবং এই যে শান্তি আলোচনার আগের দিন তো ট্রাম্প বলল কালকেই যারা উড়িয়ে দেবে, মানে সভ্যতা ধ্বংস করবে, কত বড় অসভ্যতা চিন্তা করতে পারেন। মানে যেটা দেখলাম যে প্রথমে তো এখনো একটু রহস্যজনক, তবুও সর্বশেষ তো বার্তা দিচ্ছে না বসছে একসাথে। তাহলে যদি একসাথে বসে থাকে সেটা অগ্রগতি। দেখলাম ইরান থেকে যারা যাচ্ছে তাদের প্লেনে কি বলে যে শিশুদের যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের ছবি সহ যাচ্ছে, কারণ সেটা তো তার দেশের মানুষ। এই যে জায়গায় একটা যে ভূমিকা পালন করছে, ওই জনগণ এক খ ছাড়া তো এটা পারে না। এবং তারা কিন্তু জানে যে আমেরিকা এ ধরনের ঘটনা করতে পারে বলে তারা দীর্ঘদিনের প্রস্তুতি রেখেছে বলে এখন এটা আরও বোঝা যাচ্ছে। মানে ফু দিয়ে উড়াই দিতে পারবে না, এটা বোঝা গেল আর কি। আমরা গণমাধ্যমে দেখি যখন একটা সভ্যতা রাতারাতি ধ্বংস করে দেবে এমন কথা বলা হচ্ছে, তখন অনেক ক্ষেত্রে তারা বিভিন্ন স্থাপনার কাছে মানব ঢাল হিসেবে গড়ে দাঁড়িয়েছিলেন। ওই সেটাই বলছি। তো সেই জায়গা তো ইরানকে আমি বলছি যে ফাদের কথাটা বলা হচ্ছে, তাহলে ইরানকে তার হিসাব করে কিন্তু এই কাজগুলো করতে হবে। অলরেডি তারা হরমুজ সহ অন্য জায়গায় কতকগুলো কংক্রিট বলেছে, কিন্তু
তারা 10 দফা বা যেটা আপনি বললেন এটা আলোচনা, এটা আমিও একমত। ওনারা যেটা বলেছেন, ওনারা তো আরও এ ব্যাপারে অভিজ্ঞ মানুষ এবং সরাসরি এগুলোর সাথে জড়িত ছিলেন। হয়তো আমার ধারণা, যেমন আজকে ওই দেখলাম যে নৈশভোজের বিরতির পর এটা কালকেও আবার চলবে, মানে টাইম বাড়ানো হচ্ছে, কিন্তু এইটা একবারে শেষ হবে না, এটা চলবে নানাভাবে। এবং এইটা আমি মানে যদি আমরা দূর থেকে যেটা বুঝি, এইটা শুধুমাত্র হঠাৎ করে ভাবলো এবং হয়ে গেল তা না, কিন্তু এর পেছনে আরও অনেকে আছে। এবং আমি জানি না, সেটা হলেই খুশি হব, যেইটা কিন্তু দুনিয়ার মানুষ বাদ দেন অন্যগুলো দেশগুলো উপলব্ধি করছে, যদি এই ধরনের যুদ্ধ অবস্থা থাকে, কারণ আমেরিকাকে তো যুদ্ধ অবস্থা রাখতে হবে। ট্রাম্প তো সে কি ভেনেজুয়েলাতে যে কাজ করলো, এরপরে নাকি ওই ভাষা টাষা শিখে ওখানে রাষ্ট্রপতি নির্বাচন করবে। তো এই পাগলেটের দুনিয়া থেকে বাঁচতে গেলেও ন্যূনতম যাদের জায়গা আছে, তা সেই জায়গায় তো এই ধরনের পাগলকে যুদ্ধের মধ্যে রেখে করতে পারবে না। সুতরাং নানা ধরনের প্রেশার আমার বিবেচনায় যে এইটাও আছে, সেই জন্য এটা নানা ধরনের আলোচনার পর্ব চলতে থাকবে। কিন্তু এখানে মনটা খারাপ হয় এই কারণে, যেমন ধরেন আমাদের দেশ, আমরাও তো যথাযথভাবে ভূমিকা রাখতে পারি না। ইন্ডিয়ার কথা আলোচনা হয়েছে, এটা নাইবার আলোচনা করলাম, যেভাবে এইখানে বিরোধিতা করা দরকার ছিল, কিন্তু আমেরিকার ব্লেসিংয়ের জন্য অনেকে হয়তো কথা বললো না। আরব দেশগুলোর যে ভূমিকা আশা করা গেছিল সেটা হয়নি, কিন্তু তারাও অনেকে ভীত সন্তুষ্ট, কারণ এরা তো দেশগুলোর উপর আক্রমণ করেনি, ঘাটের উপর আক্রমণ করেছে। তা সুতরাং এই কাজগুলো যদি আমরা আরেকটু, আমি বলতে আমাদের দেশ এবং অন্যরা ন্যূনতম এই কাজগুলো করতে পারতো, তাহলে হয়তো একটা ভিন্ন পরিবেশ হতো। আর শেষে এই কথাটা বলি, এটা তো জানা আছে, ধরেন এক সময় যখন এই ধরনের সাম্রাজ্যবাদ মানে আমেরিকার মতো দেশগুলো যুদ্ধ বিগ্রহ করেছে, তার ন্যাটো জোটের বাইরে একটা ওয়ারশো জোট ছিল, সমাজতান্ত্রিক বিশ্ব ছিল, আরেকটা সবচেয়ে বড় ছিল জোট নিরপেক্ষ আন্দোলন। তারাও আলটিমেটলি যে ওই সাম্রাজ্যবাদী যুদ্ধের বিরোধিতা করে এক ধরনের শান্তির সংগ্রামের দিকে যেত, সেই জায়গাটা আজকে হয়তো নাই। কিন্তু যতটুকু আজকে দুনিয়ার দেশগুলোতে যতটুকু শান্তির জনগণের যে বিক্ষোভ টিক্ষোভ হচ্ছে, আমার ধারণা যে ওই জায়গাগুলো এখন আরও নানাভাবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের যে দেশ এবং অন্যান্য জায়গায় যে সুযোগগুলো আছে, সেইটাই জোর দেওয়াটা একটা জরুরি কর্তব্য বলে মনে হয়। তাহলে শুধুমাত্র এই যুদ্ধ না, আর কখনো যাতে আমেরিকা এই ধরনের পাগলাটে কাজের মধ্য দিয়ে ওই যুদ্ধের জায়গায় না যেতে পারে। যাবে, আমাদের এই কথাই সে বন্ধ করবে তা না, কিন্তু হিসাব নিকাশ করে তার যাইতে হবে, সেই রকম একটা জায়গায় যাওয়া দরকার বলে আমার মনে হয়। যেও ঘটেছে এখনও তাই। একটা হলো যে আগ্রহ দেখানো, সবাই আগ্রহ দেখায় না। আমরা পিস নেগোসিয়েশনে যেটা নিউট্রাল ভেন্যু খুঁজি এবং নিউট্রাল দেশ খুঁজি, যেমন আগের অনেকগুলোর উদাহরণ আপনি এরকম দিতে পারেন। আফ্রিকান অনেক দেশে হচ্ছে ঘটনা, একদিকে আপনি আর এক জায়গায় গিয়ে আলোচনাটা করছেন, এটা নতুন না। প্রচুর আলোচনা এখনও আফ্রিকা মধ্যপ্রাচ্যের দেখবেন পুরনো কলোনিয়ালরা করে দেয়। লন্ডনে হচ্ছে, প্যারিসে হচ্ছে, জেনিভাতে হচ্ছে, মূল জায়গাতে হচ্ছে না। তো এটা আপনি যদি সমালোচনার বাইরেও দেখেন, একটা হলো যে নিরপেক্ষ একটা জায়গা খোঁজে এবং এই সংঘর্ষের অংশ নয় এমন পক্ষকে খোঁজা হয়। পাকিস্তান কিন্তু আগে থেকে একটু আগ্রহ দেখাচ্ছিল, আমার মনে আছে যে কয়েক সপ্তাহ আগেও সে একটু আভাস দিয়েছিল যে আমরা মধ্যস্থতা করতে রাজি আছি। তার প্রথম পদক্ষেপ হিসেবে এই যে এই অঞ্চলের যে দেশগুলো আছে প্রভাবশালী এবং ওদিক থেকে মিশর, তাদেরকে নিয়ে কিন্তু বসেছিল সে একবার, সৌদি প্রতিনিধি সহ। ওটা দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে যেটা বললাম, যে আগেই কিছুটা উল্লেখ করেছিলাম, যে অনেকদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা উষ্ণতা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে ফিল্ড মার্শাল, যিনি তাদের এখন সেনাবাহিনীর প্রধান আছেন, যদিও আমি জানি না কেন উনি ফিল্ড মার্শাল, হয়তো যুদ্ধ জয় করেছেন কোনো, তিনিও খুব প্রভাবশালী রাজনীতিতে। এরা সবাই মিলে মোটামুটি একটা ভালো সম্পর্ক তৈরি করছিলেন। পাশে মনে রাখতে হবে তার নিজের বড় একটা সীমান্ত রয়েছে ইরানের সঙ্গে, তার শিয়া সুন্নি বড় একটা দ্বন্দ্ব আছে। এই সংঘর্ষ শুরু হওয়ার পরে মার্কিন দূতাবাস আক্রমণ করতে গিয়েই যথেষ্ট সংখ্যক শিয়া মতাবলম্বী মারা গেছেন পুলিশের গুলিতে, এবং প্রায়শই সংঘর্ষের রূপ নেয়। এবং ইরানি বংশোদ্ভূত, আপনি যদি বলেন জাতিগত, সেটা তাদের আদিবাসী বা উপজাতিদের মধ্যেও যেমন আছে, মূলধারার জনগোষ্ঠীর মধ্যে ইরানি বংশোদ্ভূত প্রচুর পরিমাণে আছে ওই অঞ্চল জুড়ে। অতএব যে কোনো মুহূর্তে এটা কিন্তু আর একটা রূপ নিতে পারে, পাকিস্তানের জন্য একটা সংকট তৈরি হতে পারে। অতএব তার এখানে আগ্রহ থাকাটা খুব স্বাভাবিক। আফগানিস্তানে একচেটিয়াভাবে কিন্তু সে যুদ্ধ করে যাচ্ছে। যখন সে শান্তি আলোচনা করছে, মনে রাখতে হবে যে আফগানিস্তানে তার উন্মুক্ত যুদ্ধ ঘোষণা করা আছে, এটা কিন্তু থামেনি। সে যুদ্ধ আপাতত একটু পজ দিয়ে রেখেছে তার মতো করে। অতএব সেও কিন্তু অনেক রকম জটিলতার মধ্যে আছে। আবার আফগানিস্তানের অনেক কিছু ফিরে পেতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র, বিমান ঘাঁটি দিতে হবে, যা কিছু ফেলে রেখে গেছে এগুলো দিতে হবে। তাহলে উপায়টা কি? উপায়টা আপনার তো পাকিস্তান। তো অনেকগুলো কারণে, আফগান সম্পর্কের কারণে, আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্কের কারণে, পাকিস্তানের সাথে ইরানের সীমান্তের কারণে, এবং আমরা যতটুকু উপসাগরের উপরে নির্ভরশীল জ্বালানির কারণে, অভিবাসী কর্মীর কারণে, বিপুল পরিমাণে রেমিট্যান্সের কারণে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা তো মোটেই ভালো যাচ্ছে না, সে ঋণের উপরে আছে। তো পাকিস্তানের ক্ষতিটা আরও বেশি হবে আমাদের চাইতে। যেমন ধরুন, আমাদের অভিবাসী কর্মীর উপার্জন কমে গেলেও আমাদের কিছুটা তৈরি পোশাক, কৃষি, অন্যান্য দিয়ে আমরা এতটা টাকাতে পারবো, পাকিস্তান কিন্তু পারবে না।
সে কিন্তু প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার অবস্থায় ছিল। তো তার মানে তার জন্য এটা কিন্তু একটা বড় ধরনের সুযোগ যে এই ধরনের একটা অবস্থা অবতীর্ণ। এই প্রশ্ন অনেকবারই করা হবে যে আঞ্চলিক এত বড় বড় শক্তিধর দেশ থাকতে আমরা যাকে ব্যর্থ বলছি, দুর্বল বলছি, এত গভর্নেন্স, সে কি করে মধ্যস্থতা করছে, হয়ে গেল। আর সুবিধা যেটা হচ্ছে তার ক্ষেত্রে ওই যে আগেই যেটা উল্লেখ করেছি যে সে এটার কোনো পক্ষ না, ইরানের সাথেও তার সম্পর্ক ভালো, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যাচ্ছে, অতএব সেখানে আলোচনা হতে পারে। এখানে একটা কথা খুব দ্রুত বলি, যেটা আগে উনিও বলছিলেন বা আমাদের সাবেক রাষ্ট্রদূতও বলছিলেন, কে মাঝখানে বসবে, কে আগে করমর্দন করবে, একদম 1, 2, 3 এরকম যন্ত্রের মতো সিদ্ধান্ত নেওয়া হয়। বাস্তবে যখন শুরু হয় তখন সেটা হয় না, এটা অনেক রকম হয়। আপনি যদি কক্ষটা বিবেচনা করেন, ডনে গেলে ডন একটা ছবি চেপেছিল, খুব সুন্দর আর্চ মতো বিরাট জানালা, সেই জানালাতে ইসলামাবাদ দেখা যাচ্ছে, পরিকল্পিত শহর, এবং এইভাবে চেয়ার সাজানো হচ্ছে, সেটা খুবই নান্দনিক। আমরা সাধারণত পিস নেগোসিয়েশনে এরকম নান্দনিক দেখি না, বড় মিলনায়তনে বড় টেবিল দেখি, অন্যরা এগুলোর সাথে আমরা অভ্যস্ত। কিন্তু এইটা সেখানেই যে তারা বসবেন এমন কোনো নিশ্চয়তা নেই। তবে যেটা হলো ভালো, যেটা যে তারা বসেছেন, এটা এমন হতে পারে আবার পরের পর্যায়ে হতে পারে, আরও পর্যায়ে হতে পারে, পাকিস্তানের বাইরে আলোচনা হতে পারে, আবার নিউক্লিয়ার নিয়ে জেনেভাতে আলোচনা হতে পারে, অন্য কোনো ইউরোপিয়ান শহরে হতে পারে, আবার মধ্যপ্রাচ্যে যেতে পারে। সবচেয়ে বড় জিনিস যেটা ডিএসকালেশনটা করা যাচ্ছিল না, যেটা প্রথমেই দরকার ছিল, সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে এখন। এবং এখন আর শুধু বিস্তার করা না, বিস্তারটাকে গুটিয়ে আনা। এখন আপনি যেটা বলছিলেন পাকিস্তানের লাভ যেটা হলো, এর আগে পাকিস্তান ব্যর্থ রাষ্ট্র কিনা এই সম্পর্কে একটা জরিপে ছিল 70 থেকে 90। আমরা আমাদের লক্ষ্য কোনো রাষ্ট্রকে ব্যর্থ বলা না, আমরা পলিটিক্যাল রেটরিক হিসেবে বলছি, মানে যেখানে তাদের কূটনৈতিক অবস্থান, আমরা এই মুহূর্তে যখন দেখছি আপনার ওই কথার বলি হ্যাশট্যাগের কথায়, এখন একে 70% উল্টা, যে অত্যন্ত জনপ্রিয় সে, মানে হ্যাশট্যাগ আই লাভ, ওরকম যে কিছু একটা হচ্ছে আমি ভালোবাসি, ওই উল্টা হয়ে গেছে, মানে ওই ঠিক তার বিপরীতে এখন 70% তাকে পছন্দ করছে। তো এটা ভালো, এটা যদি কাজে লাগে আমাদের দক্ষিণ এশিয়ার জন্য ভালো, যে আমরা এত বড় একটা পিস টক হোস্ট করতে পারছি দক্ষিণ এশিয়ার দেশ। আমরা পাণ্ডিত্যে ভালো, আমাদের জ্ঞান গরিমা অনেক বেশি, আমরা একটা প্রাচীন সভ্যতার অংশীদার বলে সবসময় বলি, বিশেষ করে ভারত পাকিস্তান, সে গান্ধারার যুগ থেকে, আলেকজান্ডারের যুগ থেকে। তা আমরা তো কখনো দেখাতে পারলাম না যে আমরাও পারি। তো সেটার দিক থেকেও একটা ভালো যে আমাদের হলো, এবং ভবিষ্যতে এমন হতে পারে অন্যান্য দেশগুলোও আমরা আকার আকৃতিতে ছোট হতে পারি, সক্ষমতা ছোট হতে পারি, কিন্তু আমাদের বিদ্যা বুদ্ধি, চাণক্য নীতি ইত্যাদি, আমি চাণক্য মানে শুধু ভারতের না, আমি চাণক্য নীতি কূটনীতি অর্থে বোঝাচ্ছি, সেটা ভালো হতে পারে। আমি সাধুবাদ জানাই যে আমাদের অংশে আমাদেরই মতো অন্য কেউ আলোচনার ব্যবস্থা গ্রহণ করছে। আমরা এগুলো ঠিক আমি মনে করি এগুলাতে খুব একটা আমাদের বাধাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই, কারণ ডাইরেক্টলি তো উই আর নট ইনভলভড। এমন না যে আমরা যুদ্ধের মধ্যে আছি বা আমাদের সঙ্গে সংঘর্ষ, আমরা তৃতীয় পক্ষ। আর আমাদের সঙ্গে যাদের কাছে জ্বালানি আনবো তাদের আসল সম্পর্কটা হচ্ছে গিয়ে কমার্শিয়াল, বাণিজ্যিক সম্পর্ক। যে বিক্রি করবে তারও তো একটা গরজ আছে একটা ইয়ের কাছে বিক্রি করা একটা। তো অতএব এটাতে খুব একটা শঙ্কিত হওয়ার বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আর এছাড়া এই যে এখন বরফ গলতে শুরু করলো দুইটা ইয়ের পক্ষের মধ্যে, এতে আশান্বিত হওয়ার কারণ আছে। কারণ এখান থেকে একেবারে আবার অ্যাবাউট টার্ন করে, ইউ টার্ন করে যে একেবারে ব্যাক টু প্যাভিলিয়ন হয়ে যাবে সেটা মনে হয় না। কারণ এটা আস্তে আস্তে হয়তো সময় সাপেক্ষ, কিন্তু হলো তো, ওই যে বলছিলাম হাতটা তো উঠলো, এখন এটা একটা শুভ পরিণতির দিকে যাওয়ার সম্ভাবনা বেশি আর কি। তবে জ্বালানি নিয়ে আমি খুব একটা দুশ্চিন্তাগ্রস্ত নই। কিন্তু স্যার আমরা দেখছি মানুষের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে। আমরা পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখছি। এটা কি সংকটের কারণেই না সরকার আসলে ম্যানেজ করতে পারছে না? না, এটা দুইটার কোনোটাই না। আমি মনে করি এটা প্যানিক বাইং একটা ইয়েতে বাণিজ্যে একটা শব্দ, আতঙ্কিত হয়ে কেনাকাটা। হ্যাঁ, আতঙ্কিত। খবরের কাগজ পড়ে একেবারে কাগজটা রেখে গাড়ি নিয়ে ছুটলো, কিংবা জেরিকেন নিয়ে চলে গেল, কয়েক ইয়ে নিয়ে আসলো জেরিকেন, এগুলা হচ্ছে আর কি। কিন্তু পরিস্থিতি যদি ভালো করে মূল্যায়ন করা হয়, পরিস্থিতি যদি চোখ থাকে, তাহলে কোনো সেন্সিবল বায়ার, কোনো সে এত পেনিকি হওয়ার কোনো কারণ নাই। সে একটা কিছু আল্লাহ তাআলা করে দেন। আর তাছাড়া কত বিকল্প উৎস আছে। এখান থেকে না হোক, চীন তো এক পায়ে দাঁড়ায় আছে, যদিও তার অনেক জটিলতা আছে আমাদের সঙ্গে তেলের ব্যাপারটা নিয়ে আর কি, তবুও আছে, অল্টারনেটিভ সোর্সও তো আছে। তো নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট, আমি মনে করি আর কি। যে কথা, এটা কি আসলে প্রভাব রাখছে, বা আসলে কি আমাদের দেশে তেলের বা জ্বালানির কোনো সংকট আছে?
হ্যাঁ, একটা ওটা ওনার বক্তব্য, কি বলবো, যে Satire করা। এক ধরনের স্যাটায়ার করা, আর বিশেষ করে সংসদে ওনাদের বহু মনোকষ্ট আছে, হ্যাঁ, এবং কি বলে যে জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ওইটাও পাশ হয়েছে, যেটা ওনারা থাকতে এত বড় একটা প্রভাবশালী ক্ষমতা ওরা, সুতরাং ওনার মনোকষ্ট থেকে উনি কি বললেন ওইটাকে আমার কাছে গুরুত্বপূর্ণ না, কিন্তু পয়েন্টটা গুরুত্বপূর্ণ যেটা আমি মনে করি সেটা হচ্ছে, দেখেন আমাদের যে সংকটটা এখন দেখা দিচ্ছে, আমি আমাদের সিনিয়র শ্রদ্ধাভাজন মোফাজ্জল করিম ভাইয়ের সাথে তো এই পয়েন্টে একমত যে এইটা হয়তো উত্তরণ আমরা ঘটে যাবে, কিন্তু দেখার ব্যাপার হচ্ছে যে শুরুতে এই সংকটগুলো কেন হলো। আমাদের বিপিসি আমাদের বিবেচনায় যথাযথ তথ্য দেয় নাই, 1 নম্বর। 2 নম্বর, যতটুকু আমরা মজুদ রাখতে পারতাম সেইটাও যথাযথ রাখা হয়নি বলে এখন এটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে। 3 নম্বর, দেখেন আমরা বারবার বলছি যে পেট্রোল এবং অকটেন আমাদের এইখানে হয়, তাই তো জানি, কিন্তু আপনি খেয়াল করবেন সম্প্রতিকালে দেখা যাচ্ছে এখন তথ্য আসছে না যতটুক লাগে তার এত % হয় নাই। রিসেন্টলি ওই সিলেট সহ অন্য জায়গায় উৎপাদন, গ্যাস ফিল্ডে এটা উৎপাদন বাড়ানোর কথা বলা হচ্ছে। তো তার মানে আমি বলছি যে তথ্যটাই একটা সমস্যা। হ্যাঁ, এখানে তো আমাদের ক্রেতাদের সংকট আছে, মজুদদারি বড় সংকট, মনেই করেছে যে দাম বেড়ে যাবে, সুতরাং একটা ব্যাপক মজুদ করেছে, ওটা তো আছেই, ওই কারণেই সংকটগুলো এত হয়েছে। কিন্তু এত বড় সংকট আমাদের হিসাবে হওয়ার কথা তাহলে সব না। পাম্পে তেল দেওয়া হচ্ছে না কেন? ওই যে বললাম যে সেইটা তো একটা আছেই, যে কিন্তু আমি বলছি যে দেখেন যতটুকু দেওয়া হলো সেইটাও তো আপনার মজুদ করছে। আপনি দেখেন নাই বাঁশঝাড়ে মজুদ করছে, দেখেন নাই যে অনেক ওই ধরনের পাম্পেও মজুদ করছে, তার মানে ধরে নিছে দামটা বেড়ে যাবে, ওই তারা এটা তাড়াতাড়ি কিনে নেবে, আর এমনি তো ঘরের ছোট ছোট মজুদ আছে আর কি। কিন্তু আমি বলছি যে এই সংকটগুলো নাই বলা ঠিক না, অবশ্যই সংকট আছে। সেই সংকট যে আছে এবার প্রমাণিত হলো। দেখেন সর্বশেষ কথা আসলো যে মহেশখালীতে যেটা 8,000 কোটি টাকা ব্যয় করেছে, 2 বছর আগে নাকি এটা কমপ্লিট হয়ে গেছে। আমি পর্যাপ্ত তথ্য যাই না, কিন্তু 2 বছর আগে যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে অন্তর্বর্তী সরকার করছে কি, হামের টিকার মতোই করছে নাকি, যে ওইদিকে নজর দেয়নি? তাহলে ওইটাই যদি করতো তাহলে আজকে আমাদের যেভাবে কম পয়সায় আমরা কিনতে পারার যে সুযোগগুলো ছিল তাতে কিন্তু এই সংকট হতো না। কিন্তু আপনি দেখেন এখনই, কারণ এই যে এখন একটা কথা, ওটা ওই যে অফিয়ারা বলছিলেন, পরে বলছেন কিনা খেয়াল নাই, কোনোভাবে যুদ্ধ যদি কিছুদিন বন্ধ থাকে আমরা পরের ইফেক্টটা কিন্তু আরও খারাপভাবে টের পাবো। কারণ ইতিমধ্যে দেখছেন না যে আমাদের অন্য যে জায়গার থেকে কিনতে হচ্ছে তাতে কি পরিমাণ টাকা যাচ্ছে, কিংবা এখন বেশি দামে কিনতে হয়তো হচ্ছে। হ্যাঁ বেশি দামে নিয়ে বলছে। প্রথম কিছুদিন আমরা বলেছি গত বছর বিপিসি 4,500 কোটি টাকা লাভ করেছে, তা সেইটা তো কয়দিন আর সামাল দিতে পারবে? তার মানে ওভারঅল ইকোনমিতে এই প্রভাবটা পড়বে। কিন্তু আমি শেষে এটা বলি, আজকে এই আলোচনার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে কি, অনেক সময় একটা সংকট কিন্তু একটা সুযোগও তৈরি করে। তা আমাদের মতো দেশগুলোতে বিকল্প জ্বালানির উৎস খোঁজার বহু সুযোগ আছে। এই যে গ্যাস ফিল্ডগুলো আপনি দেখেন, বহুজাতিক কোম্পানি যে পরিমাণ উৎপাদন করে আমরা তা করতে পারি না, আমরা তার সদ্ব্যবহার করছি না। যেভাবে চুরির নামে এখানে লুটপাট হচ্ছে সেটা ঠেকাইতে পারছি না। আমাদের সমুদ্রের গ্যাস এখন অনুসন্ধানে যেতে পারলাম না, স্থলভাগেও যথাযথ পারি নাই। আমাদের সৌর, আমাদের পানি, অন্য জায়গায় যেটা আছে বায়ু, যেটা পৃথিবীতে এখন এটা অনেক বেশি কার্যকরী জায়গায় হচ্ছে। তাহলে আমি বুঝি যে সাময়িক সংকট মোকাবেলার সাথে এই জিনিসগুলো ভাববো কিনা দেখতে হবে। কিন্তু আমি ক্ষোভের সাথে উল্লেখ করছি যে এটা সবাই মনে করছে যে এই দীর্ঘ ধারাবাহিকতা, কারণ এই সরকার তো কয়দিন আসছে তার তো অ্যাকচুয়ালি এই মুহূর্তে মানে তাকে দায়ী আমি করছি না, কিন্তু দীর্ঘদিনে আমাদেরকে যে পরিমাণে আমদানি নির্ভর জ্বালানির উপরে নির্ভর করে ফেলানো হয়েছে, এখনো কিন্তু আমরা যেন খুঁজছি যে বিকল্প কোন পথে তাড়াতাড়ি আমদানি করে সংকট নিরসন করব। কিন্তু অল্টারনেট জায়গাও এই সময় কিন্তু একটা ভাবার কাজটা করতে হবে। তাহলে আগামী দিনে, কারণ আজকে এই যে যুদ্ধর যে অবস্থা যেটা দেখছি দ্রুত, এইটার তো কোনো সমাধান নাই, যাই বলেন না কেন এটা চলতে থাকবে আরো বহুদিন ধরে। কারণ ট্রাম্প তার এই তেলের উপরে অন্য কিছুর উপরে আধিপত্য বিস্তারটাই তো অন্যতম প্রধান বিষয়, সেটাকে করতেই হবে যদি পৃথিবীতে সে প্রধান চিন্তা করতে চায়। তার আজকে ডলারের আধিপত্য ভাঙার জন্য আজকে চীন, রাশিয়া তারা মিলে যে ব্রিক্স এবং অন্য যে জায়গায় করছে এবং তার দৃশ্যমান অগ্রগতি, সেইটাকে করতে গেলে সে কিন্তু নানা সংকটে ফেলবে এবং আমাদের মতো দেশগুলো সংকটে পড়বে। সুতরাং বিকল্প জ্বালানি উৎস, এই আমাদের যে সংকট, একটা সুযোগ বিবেচনা করেই ওই পথটাও আমাদের সামনে আসা দরকার বলে আমরা মনে করি। মাত্র অর্থনীতি না যা ক্ষতিগ্রস্ত হতে পারে, বিশ্বজুড়ে সবার হচ্ছে ক্ষতিগ্রস্ত। যারা যুদ্ধে আছে তাদের বিশাল একটা পরিমাণে, আর আমরা যারা পার্শ্ববর্তী এলাকায় আছি বা
পৃথিবীতে আছি যারা এটার উপরে নির্ভরশীল, এই জ্বালানির জন্য নির্ভরশীল, তাদের সব কিছুতে ক্ষতি হতে পারে। আপনার কৃষি ব্যবস্থায় আমাদের একটা বড় যেটা অসুবিধা হচ্ছে বা হবে ভবিষ্যতে আরও, সেটা হচ্ছে যে সার পাওয়া যাবে না, সারের অভাব হবে, সারের দাম বাড়বে, সুতরাং সেখানে একটা খাদ্যের উপর একটা প্রভাব পড়বে নিশ্চয়ই। কিন্তু আমরা কিছুটা বোধহয় বেশি উত্তেজিত হয়ে যাচ্ছি বলে মনে হয়। আপনি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা, গত 10-15 বছর আমি যেই এলাকায় থাকি সেই জায়গায় দেখতাম যে সন্ধ্যার পরে 6টার পরে আর মধ্যরাত পর্যন্ত হইচই গাড়ি চলাচল করছে, মানুষ বাজার করছে, খাওয়ার মানে বাইরে খাওয়ার একটা বিশাল ইয়ে ছিল। এখন তো সেটা নাই। তার মানে মানুষ ওটা ছাড়া চলতে পারে, কিন্তু মানুষ অনেক অপচয় করেছে অনেক, কারণ যেই পরিমাণ আমাদের তেল এতদিন লেগেছে বা জ্বালানি লেগেছে, সেটা হলো আপনার গাড়ি জাম, রাত্রে 12টা-1টা পর্যন্ত আপনার এই রাস্তায় জাম থাকতো, এখন আর সেই জামটা নাই, কারণ হয়তো অপ্রয়োজনে বেরোচ্ছে না, প্রয়োজন ছাড়া বেরোচ্ছেন না। এক্স্যাক্টলি, প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না, হইচইটা কমেছে। পলিটিক্যালি আপনি যদি দেখেন যে রাজনৈতিকভাবে একটা চিন্তাধারার পরিবর্তন এসেছে, এবং সেই চিন্তাধারার পরিবর্তন থেকে তাছাড়া যারা কোটিপতি হয়েছে রাতারাতি, তাদের খরচের টাকা নাই হাতে, বা থাকলেও সেটা লুকায়িত আছে, সুতরাং সেখানেও তারা একটা টান দিয়েছে। সুতরাং এই মুহূর্তে যে খুব ভয়াবহ কিছু হচ্ছে সেটা বলা মুশকিল, তবে ভবিষ্যতে যদি এটা দীর্ঘস্থায়ী হয় তাহলে হবে, যদি আমদানি না করতে পারি ওখান থেকে তাহলে। কিন্তু দেখেন আপনি, ট্রাম্প ভেনেজুয়েলাতে কেন গেছেন? ট্রাম্প ভেনেজুয়েলাতে গেছেন তেলের জন্য, আর তো কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয় না। এখন যদি তেল উনি নিয়ে আসেন, উনি তো ইউরোপকে বলেছেন, আসলে বিশ্বের সবাইকে বলেছেন তেল আমাদের কাছ থেকে কেন, তার মানে তার কাছে প্রচুর আছে, এবং আমেরিকার নিজস্ব তো তেল আছে যেটা ওরা এক্সপ্লোর করে না, কারণ সেটাকে তারা মনে করে সেটা ন্যাচারাল রিসোর্স, ন্যাচারাল থাকুক, যখন আমার বিপদ হবে তখন করব। তো সেই জন্য আলটিমেটলি যদি সে ভেনেজুয়েলার তেল এনে বিক্রি করতে পারে বিশ্বে, তাহলে তার লাভ। সুতরাং সেইটাও একটা কারণ যে জ্বালানির অভাব হওয়ার। আমাদের খুব বেশি চিন্তা করে তো কোনো লাভ নাই, একটা উপায় বার করতে হবে যে যুদ্ধটাকে কিভাবে আমরা, বিরতিটা আমরা কিভাবে সমর্থন করতে পারি, পাকিস্তানের এই উদ্যোগকে আমরা কিভাবে সমর্থন করতে পারি, এটা করলে পরে তাহলে আমাদের হয়তো অবস্থার একটু উন্নতি হবে। জ্বালানির একমাত্র যে খালি গাড়ি কমা ছাড়াও, জ্বালানির প্রয়োজনের ছাড়াও অন্যান্য জায়গায় যেসব প্রয়োজন, সেখানে যেটা বললেন সৌরবিদ্যুৎ আমরা কেন এত স্লো কেন? সৌরবিদ্যুতের একটা বড় থাকা যে কিছু কিছু জায়গায় সৌরবিদ্যুৎ কম্পালসারি হতে পারত, যেটা বলা হচ্ছিল 2030 সালের মধ্যে 4% সৌরবিদ্যুৎ থেকে আনার কথা ছিল। হ্যাঁ, একটা ছোট দেশের উদাহরণ দিই, আমি সেখানে অ্যাম্বাসেডর ছিলাম, সাইপ্রাস, ঠান্ডা দেশ ইউরোপের, সেখানে কিন্তু প্রত্যেক বাড়িতে গরম পানির জন্য সৌরবিদ্যুৎ ছাড়া আর কিছু ইউজ করতে পারবে না, একটা মাত্র জিনিসের জন্য, কিন্তু গরম পানি প্রচুর ব্যবহার হয়, তাহলে সোলার এনার্জি দিয়ে সেটা করা হয়। ওই রকম আমাদের আইনটা একটু চিন্তা ভাবনা করে, মানে সিচুয়েশন বুঝে, এবং এই যে বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু যথেষ্ট গবেষণা করি না, এবং আগে গবেষণা করি না। গবেষণাগুলো শিক্ষাবিদরা আছেন, ওনারা মানে এই যে তার এই বক্তব্য, বা ডিসেম্বর নাগাদ কি আসলে চুক্তি হতে যাচ্ছে কিনা? তার আগে বলি যে যখন ইসলামাবাদে এই সবাই খুব উৎকণ্ঠার মধ্যে আছেন যে মুখ দেখা দেখি হচ্ছে কিনা, তখনই এনডিটিভিতে আমাদের খলিলুর রহমানের সাক্ষাৎকার দেখানো হচ্ছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে ভারতের বেসরকারি টিভি কতখানি গুরুত্ব দিচ্ছে তার এই সফরকে। যাই হোক, এটা একটা হলো, এই সরকার দায়িত্ব নেবার আগে থেকে আপনার অনুষ্ঠানেও প্রিন্স ভাইয়েরও তো খেয়াল থাকবে, আমরা একাধিকবার উল্লেখ করেছি যখন এখানে এক ধরনের অ্যান্টি ইন্ডিয়ান রেটরিক তো কিছুদিন পরপরই ওঠে, সেটার হয়তো বিভিন্ন বাস্তবতা রয়েছে। তো তখন আমরা বলেছিলাম যে এটা আরও কূটনীতি সুলভ হওয়া প্রয়োজন আমাদের বাংলাদেশের এই ধরনের বক্তব্যগুলো। আমরা দিতেই পারি, পৃথিবীর বহু দেশই দেয়, সারাদিন মার্কিন যুক্তরাষ্ট্রকে গালাগালি দেয়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার উপরে যখন বিধিনিষেধ আরোপ হয় তখন খুব মন খারাপ হয়ে যায় সবার। বিষয়টা অনেকটা এরকমই। তো ভারতের অনেক কারণে আমাদের প্রয়োজন, তার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের অর্থনৈতিক অংশীদারিত্ব, আমাদের যৌথ নদীগুলো, এবং বিশেষ করে যেটা গঙ্গা পানি চুক্তি, যদি আমরা এক নম্বরে রাখি, তিস্তার আলোচনা হয়তো পরে উন্নত করা যাবে, এটার এই বছরই নবায়নের সময়, এবং এটা তো পুরনো আলোচনায় ফিরে যাওয়ার দরকার নেই। যে সরকারই এখন আসতো তাকে এটা নবায়নের উদ্যোগ গ্রহণ করা হতো। আমরা এর আগ পর্যন্ত ঠিক জানি না যে কতদিন পর্যন্ত যৌথ
নদী কমিশনের বৈঠকগুলো কবে সর্বশেষ হয়েছে, এটা যথেষ্ট নিরূপণ হয়েছে কিনা। এবং শেষের দিকে বোধহয় আমরা শুনেছিলাম, আমরা ভুল না হলে, যে ভারতের অংশ তারা নিরূপণ শুরু করেছেন, আমাদের অংশও বোধহয় তারা এরকম করবেন। সুতরাং এটা এখন কোন পর্যায়ে আছে আমার পুরোপুরি জানা নেই। তবে যদি এটা উনি বলে থাকেন, যদি না উনি বলেছেনই, সেটার একটা হতে পারে যে যেহেতু নতুন করে বিএনপির সঙ্গে একটা ভারতের সম্পর্ক নবায়ন করতে হচ্ছে, এটা তো ঠিক যে যদিও আমরা বারবার বলেছি যে ভারতের সঙ্গে সম্পর্ক ভারতের সঙ্গে বাংলাদেশের জনগণের হবে, এটা আমরা বলি ঠিকই, কিন্তু আসলে তো সরকারের সাথে সরকারই এটা ইনস্ট্রুমেন্টাল হয়। আপনি কার্যকর করবেন কিভাবে? আপনার আমার মধ্যে আমরা যে 5 জন বসে আছি, 6 জন, এই কয়জন দিয়ে তো আর আরেক দেশের সঙ্গে আন্তর্দেশীয় সম্পর্ক হবে না বা দ্বিপাক্ষিক সম্পর্ক হবে না, সেটা অন্য মাত্রা। সেটা পাবলিক ডিপ্লোমেসির ইস্যুজ আছে, ট্র্যাক 2 আছে, অন্যান্য বিষয় আছে। তো ভারতের সঙ্গে ওগুলো চলমান থাকে। এই ক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপির জন্য সম্পর্কটা নবায়নের এটা একটা বড় উপলক্ষ হতে পারে, যে সে অন্যান্য তিস্তার ব্যাপারে, এখন তিস্তা কিন্তু আরো কমপ্লেক্স, কারণ চীন আরো উজানে বাঁধ নির্মাণ করতে যাচ্ছে এবং একাধিক প্রস্তাব, একটা প্রস্তাবে ভারত যুক্ত হতে চেয়েছিল একবার, এক প্রস্তাবে চীন যুক্ত হতে চেয়েছিল, বা আমরা এটার কিভাবে আরো জল ব্যবস্থাপনা, অববাহিকা ভিত্তিক ব্যবস্থাপনা করতে পারি, এটা যত সহজে জনপ্রিয় আলোচনা করা যায়, এটা বিজ্ঞানসম্মতভাবে চিন্তা করে, জিওলজিক্যালি চিন্তা করলে এটা বড় আয়োজন। সে আয়োজন আমরা কখনো ওইভাবে যাইনি, এবং এর মধ্যে চীন আরো উজানে বাঁধ নির্মাণ করতে যাচ্ছে, যেটা ভারতের জন্য উদ্বেগে, আমাদের জন্য পরোক্ষভাবে উদ্বেগের। সুতরাং উনি যেটা বলেছেন সেটা আমার মনে হয় যে আমাদের সমর্থন দেওয়া উচিত তাকে, কিন্তু আমাদেরও প্রস্তুতি নিতে হবে যে আমরা কতখানি প্রস্তুতি নিচ্ছি, কারণ দীর্ঘ সময় গেছে। এর মধ্যে আমরা কিন্তু ভারতের গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে তাদের জলের পরিমাণ নিয়ে তারা কথা তুলছেন, যে সেখানে প্রবাহ কি অবস্থায় আছে, কমে গেছে কিনা, এটা একটা সংবেদনশীল বিষয়ে পরিণত হয়। যেমন একসময় আমরা বলতাম সমবন্টন, পরে আমরা বলেছি সুষম বন্টন। তার যেটুকু প্রয়োজন বা আমার যেটুকু প্রয়োজন আন্তর্জাতিক আইন মেনে, এর বাইরেও আমরা পাশাপাশি দেশ, আন্তর্জাতিক আইনের পেছনেও যেতে পারি, আমরা একটু বেশি চাইলেও পেতে পারি। তো যদি সেটা বিএনপির সময় মতো করতে পারে, সেটা তার জন্য বড় অর্জন হবে সরকার হিসাবে, ভারতের সঙ্গে পররাষ্ট্রনীতি নবায়নের ক্ষেত্রে। আর ইনি আরও অন্যান্য বিষয় আলোচনা করেছেন, ভিসা সহজীকরণের বিষয়, অন্যান্য তো আমাদের কোন অন্যান্য চুক্তিগুলো তার বাতিল হয়নি, বেশিরভাগ অন্তর্বর্তীকালীন সরকারও ওরকম বড়গুলো কিছু বাতিল করেনি। বরং যেটা হতে পারে ধারণা করতে, সেটা একটু চ্যালেঞ্জের, একটু বড় ব্যয়ের যেগুলো নিয়ে বিতর্ক ছিল, সেটা হয়তো একটু পুনর্ভাবনার সুযোগ আছে, হয়তো রিভাইজ করতে হবে। কিছু কয়লা বিদ্যুৎ প্রকল্পের ব্যাপার আছে, বা আরও অন্যান্য বিষয় আছে, সরবরাহের ব্যাপার আছে, কানেক্টিভিটির ব্যাপারগুলো নিয়ে হয়তো নতুন করে আবার কিছু আলোচনা শুরু করতে হবে। আমার মনে হয় যে এটা ভালো, নতুন করে শুরু হলো, নতুন করে ভাবনা শুরু হলো, এবং ভালো হবে যে ভারতের দিক থেকেও অনেকগুলো বিষয় ইতিবাচকভাবে তারা আগেই করেছিলেন। এটা আসলে ওইভাবে তো বলা যায় না যে আমি আগে যাব না ও আগে যাব। আমাদের সবসময় এরকম হয় যে আমরা একটু ছোট দেশ হিসাবে, ভৌগোলিকভাবে ছোট অর্থে বলছি, যে বড়রা একটু বেশি এগিয়ে আসুক, কূটনৈতিকভাবে আরো ভালো বলতে পারবেন যে আসলে কি আগে এগোলো, তার চেয়ে বড় কথা কাজটা হচ্ছে কিনা। অনেকটা এই শান্তি আলোচনার মতো, ইরান আগে আসলো না, যুক্তরাষ্ট্র আগে আসলো, বড় কথা যে শান্তি চুক্তিটা হচ্ছে কিনা, বেড়ালিদের মারে কিনা, অনেকটা এরকম। তো আমরা সাধুবাদ জানাই, ভারতের গণমাধ্যম ভালো। এই পরীক্ষায় আসলে ভারত উত্তীর্ণ হতে চাইবে কিনা? দেখুন, ভারতের সঙ্গে তো শুধু এটাই না, বেশ কয়েকটা আউটস্ট্যান্ডিং ইস্যু অনেক দিন যাবৎ চলে আসছে, এবং সেগুলা ভারতের জনপ্রিয়তা, এখানে আমি ভারতের জনসাধারণের কথা বলছি না, ভারত সরকারের যিনি ক্ষমতায় থাকেন, যে বা যারা, তাদের সেই সরকারের জনপ্রিয়তা বাংলাদেশে দিন দিন হ্রাস পেতে পেতে শূন্যের কোটে পৌঁছে গেছিল। তার কারণ, আপনি একদিকে কাগজ খুললেই দেখবেন বর্ডারে লোক মারতেছে গুলি করে, কোনো বিচার নেই। একটা বিচার হয়েছে যে অমুক বর্ডার সীমান্তরক্ষী তার ফাঁসি হয়ে গেছে বা তার জেল হয়েছে, নাথিং, দে জাস্ট ওন কেয়ারলেস। আচ্ছা, তো এগুলোতে তাদের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। এছাড়া তাদের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়নের খুব একটা কিছু সাম্প্রতিককালে অন্তত নিকট অতীতেও কোনদিন হয়েছে বলে মনে হচ্ছে না। সেই ক্ষেত্রে এখন ভারতের উচিত হবে কতগুলা সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া, এবং বাংলাদেশের সরকার নয়, জনসাধারণকে কনভিন্স করা, উই আর ওয়েল উইশার্স, উই আর রিয়েলি ফ্রেন্ডলি উইথ ইউ, ওর তোমাদের পাশে আছে বলবে। তো সেটা তো হচ্ছে না। তো হোয়াট এভার ইট ইজ, কথা হলো যে বাংলাদেশ তার নীতিতে অটল থাকবে, আমরা সেটা আশা করি। এমন নয় যে কোনো অসম চুক্তি করে তারপরে সম্পর্ক উন্নয়ন করে ফেললাম, নো, নেভার। আমাদের যেগুলো মৌলিক, যে সমস্ত আমাদের আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের সীমান্ত ইত্যাদি আর কি,
তো সেগুলা অটুট রেখে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করতে হবে এবং আশা করি সেটা হবে। এর ছাড়া কোনো আমাদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বা বিন্দুমাত্র এখানে ছাড় দেওয়ার কোনো উপায় আমি দেখি না, কারণ উই আর অলওয়েজ এটা ডিফেন্সিভ পজিশন ওর রিসিভিং পজিশন। এটা হলে চলবে না। ভারতের সঙ্গে 1 to 1 চোখে চোখ রেখে সম্পর্ক চালিয়ে যেতে হবে। এখানে আমার অন্তত আগামী 4-5 বছরের জন্য তো ক্ষমতায় আছে, তাদের উচিত হবে যে আমাদের ইয়েটা কি, অবস্থানটা কোথায়, আমাদের দেশ, আমাদের স্বার্থটা কি এবং আমাদের জনগণ, আমি বারবার ওখানে যাচ্ছি আর কি, কারণ এই দেশটি অত্যন্ত জনগণের ব্যাপার যখন কথা ওঠে আমরা খুবই ন্যায্য কারণে আমরা খুবই সেন্সিটিভ, কারণ আমাদের স্বাধীনতা জনগণ এনেছে, কোনো টেবিলের অ্যাক্রস দি টেবিল বসে সাইন করে আসে নাই, বুকের রক্ত দিয়ে এসেছে। তারপরে যত কিছু আন্দোলন, যত কিছু সরকার পরিবর্তন ইত্যাদি, সব কিছুর পিছনে জনসাধারণের স্বার্থ। অতএব সেইখানে অবস্থানটা সঠিক রেখে আমাদের সরকারের কাছে বিনীত আরজ থাকবে যে আপনারা স্ট্যান্ডিং ইস্যু যেগুলো আছে, যেগুলো সম্বন্ধে গত 2-3 দশক ধরে বাংলাদেশের মানুষ প্রত্যাশায় আছে, এগুলোর আপনারা তাদের সঙ্গে সমাধান করার চেষ্টা করুন এবং কোনো ছাড় না দিয়ে। সমস্যাগুলো ঝুলে আছে সেগুলোই আলোচনা চলবে না, আমি একটু ওইটার সাথে মিলিয়ে একটু টালিতে ছোট করে বলি। আমাদের বিবেচনায় দেখেন, ভারত পার্শ্ববর্তী দেশ, বৃহৎ দেশ, দীর্ঘদিন ধরে তাদের সাথে আমাদের অনেক সংকট ঝুলে আছে। এগুলো নির্ভর করে, আমরা তো চাই যে ভারতের জনগণ আমাদের জনগণের সাথেই সম্পর্ক হবে। মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা, আমাদের অনেক ঐতিহ্যগত মিল, সাংস্কৃতিক মিল সেটা আছে, এবং একেবারে পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের সেইটা বিবেচনা করে রাখতে হবে। কিন্তু এটা নির্ভর করে ক্ষমতায় কারা। ধরেন যদি বামপন্থীরা থাকতো একরকম, কংগ্রেস থাকলে একরকম, ওইখানে আরেকটা হিন্দুত্ব মৌলবাদী গ্রুপ আছে এবং যারা হচ্ছে ওইখানে পুরো কর্পোরেট ব্যবসায়ীদের উপরে নির্ভর করে। সুতরাং বাংলাদেশে কর্পোরেট ব্যবসায়ীদের স্বার্থ তারা দেখবে, এটা একটা ব্যাপার। আর যদি বলেন একেবারে এই যে সীমান্ত হত্যার কথা উল্লেখ করা হয়েছে, এটা আমরা জানি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে 54টা নদীর উৎস, সেখানে আমরা সেইখানে কিন্তু যথাযথ কোনো ভূমিকা অতীতেও রাখতে পারিনি, এইটা আমরা পাচ্ছি না। ইভেন এটাও বলা হয়েছে অন্তর্বর্তী, না এর আগে যেটা আমরা শুনেছিলাম তিস্তা চুক্তি কেন্দ্রীয় সরকার চায়, কিন্তু এটা তো আমাদের ওই যুক্তি আমরা কেন শুনবো যে তার তোমার একটা রাজ্য শুনলো কি শুনলো না, আমাদের এজেন্ডাই না, তুমি কি করলা সেটাই দেখবো আর কি, সেটা পারি নাই। যেটা বলছিলাম যে এই জায়গাগুলো আবার ধরেন যে অসম অনেকগুলো চুক্তি হয়েছে, হ্যাঁ, আবার অনেক কিছু যে এটা তো বাগাড়ম্বর আছে, এটা বোঝাই যায়। কারণ অন্তর্বর্তী সরকারের সময় আমরা তো আশা করেছিলাম যে চুক্তিগুলো দরকার হলে তারা উন্মুক্ত করবে, কারণ এগুলো খালি গল্প বলে তো লাভ নেই, আন্দাজে বলে তো লাভ নেই, আমাদের দেখতে হবে কি হবে না হবে। যেমন ধরেন 2টার ব্যাপারে তো আমরা বরাবর বলে আসছি অনেকদিন ধরে, আদানির সাথে বিদ্যুৎ চুক্তি, রামপালে কয়লা চুক্তি বলে আসছি। তো এই 2টা আমরা নিশ্চিত করতে পারি, অন্যগুলো তো আমরা জানিও না। অন্তর্বর্তীকালীন সরকার এত বেশি ভারত বিরোধী পজিশন নিলে একটা চুক্তি নিয়েও তো কথা বলতে পারলো না। একজন উপদেষ্টা কি কত হাজার হাজার নাকি লক্ষ মানুষ কাজ করে, সব ফালতু কথা বলে একটা নতুন সংকট তৈরি করলো, কোনো কিছু করতে পারলো না। কিন্তু ওইটা ব্যাপার না, ব্যাপারটা আমি বলতে চাচ্ছি যে তাইলে এখানে দাঁড়াচ্ছে কি। আমি আপনার এই প্রশ্নের উত্তর এবার আসছি। আমাদের বিবেচনায় ভারতের সাথে কিন্তু একটা যেমন কূটনৈতিকভাবে এই সংকটগুলো আছে, একটা রাজনৈতিক সংকট অনেক বড় আছে, এটা মনে রাখতে হবে। কারণ বিগত দিনে আমরা দেখছি, বিগত অনেকগুলো নির্বাচনে ভারত তারা একটা বিশেষ রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা রেখেছে। নির্বাচন যেটা গ্রহণযোগ্য হচ্ছে না, ওই নির্বাচনে তাদের নানামুখী হস্তক্ষেপের জায়গা ছিল। কিন্তু আমরা বিগত দিনে যেটা দেখতে পেলাম বা এখন একটু আলামত যা দেখা যাচ্ছে, আমার ধারণা তারা বোধহয় ওই জায়গা থেকে একটু ব্যাক করতেছে। তারা বুঝতেছে এটা কোনো লাভ নাই, এইটা বাংলাদেশের জনগণের সাথে রাখতে হবে এবং অন্যান্য দল টলগুলো এবং যারা